বাংলায় ভোট দুই পর্বে। এর মধ্যে প্রথম পর্বের ভোটের জন্য যে ভোটার তালিকা আপাতত সেটা চূড়ান্ত হয়ে গেছে বলে জানিয়ে দিল নির্বাচন কমিশন। আমি আপনাদের আগেই জানিয়েছিলাম যে সাপ্লিমেন্টারি লিস্ট বের করতে হবে প্রথম পর্বের জন্য 29শে মার্চের আগে, এবং 29শে মার্চের পরে এই ভোটার তালিকা অন্তত প্রথম পর্বে যারা ভোট দেবেন, যে সমস্ত এলাকায় ভোট আছে সেখানকার ভোটার তালিকায় পরিমার্জন পরিবর্ধন সম্ভব না টেকনিক্যালি, এবং প্রথম পর্বের ভোটের জন্য নমিনেশন জমা দেওয়ার শেষ দিন ফ্রিজ হয়ে যাবে প্রথম পর্বের ভোটার তালিকা। 29 পেরিয়ে 30 পেরিয়ে মাসের শেষ দিনে নির্বাচন কমিশন সরাসরি জানিয়ে দিল যে প্রথম পর্বের জন্য যে ভোটার তালিকা তৈরি হয়েছে তাতে আর কোনো পরিবর্তন হবে না। কিন্তু এটা তো নিশ্চিত হলো না যে প্রথম পর্বে যে কটি আসনে ভোট রয়েছে সেই আসনগুলির যত সংখ্যক ভোটারের নাম আন্ডার অ্যাডজুডিকেশন ছিল, অর্থাৎ যাদের ভোটার হিসেবে বৈধতা আছে কি নেই এটা চূড়ান্ত করার বিষয়ে এতদিন ঝুলেছিল, সেই তালিকার 100% ভোটারদের ভাগ্য কি নির্ধারিত হলো? কিছু তো নিশ্চয়ই হয়েছে যারা বৈধ হিসেবে ঘোষিত হয়েছেন, কিছু হয়েছে যারা বৈধ ভোটার হিসেবে স্বীকৃতি পাননি। কিন্তু এখনো পর্যন্ত ভাগ্য নির্ধারিত হয়নি এরকম ভোটার ওই আসনগুলোতে আছেন কি নেই, এই প্রশ্নের কোনো সন্তোষজনক সমাধান নেই। যেটা মনে হচ্ছে তাতে বেশ কিছু ভোটার রয়েছেন যাদের ভাগ্য নির্ধারিত হয়নি, কিন্তু তাদের প্রথম পর্বেই ভোট দেওয়ার কথা। নির্বাচন কমিশন যখন জানিয়ে দিল প্রথম পর্বের জন্য ভোটার তালিকা চূড়ান্ত হয়ে গেল, আর এখানে কোনো পরিবর্ধন পরিমার্জন হবে না, তো ওই ভোটারদের কি হবে? যাদের ভাগ্য নির্ধারিত হলো না। একটা কথা খুব পরিষ্কার বলে দেওয়া যায়, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী তারা ভোট দিতে পারবেন না। তারা অবৈধ ঘোষিত হননি, তারা বৈধও ঘোষিত হননি, তারা এখনো আন্ডার অ্যাডজুডিকেশন, এবং এর সমাধান প্রথম পর্বের ভোটের আগে সম্ভব নয়। যদি হয়ও সেটা আর ভোটার তালিকায় আপডেট হবে না। এবং যেটা নির্বাচন কমিশন নিশ্চিত করেছেন যে এর পরে ওই প্রথম পর্বের আসনগুলো বাদ দিয়ে দ্বিতীয় পর্বে যে আসনগুলো রয়েছে সেখানে যারা আন্ডার অ্যাডজুডিকেশন আছেন তাদের বিষয়টি আপাতত জুডিশিয়াল অফিসাররা বিচার করবেন। প্রথম পর্বের আসনগুলোতে যদি কেউ এখনো আন্ডার অ্যাডজুডিকেশন থেকে গিয়ে থাকেন তাদের বিষয়ে আর আপাতত বিচার করা হবে না। তারা এই ভোটটা দিতে পারলেন না, ভোটের পরে আবার এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। আর বলা বাহুল্য, এসআইআর নিয়ে যে বজ্র আঁটুনি ভোটের আগে আছে সেটা ভোটের পরে ফসকা গিরোয় পরিণত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে কি না এটা একটা অন্য বিতর্ক, যেটা নিয়ে আলোচনা করা যেতে পারে, যেটা নিয়ে অনুমান করা যেতে পারে। কিন্তু এই মুহূর্তে শুধু এইটুকু বলা যায় যে কিছু মানুষ যাদের ভাগ্য নির্ধারিত হলো না প্রথম পর্বের ভোটে, যাদের ভোট দেওয়ার কথা ছিল, তারা বৈধও হলেন না, অবৈধও ঘোষিত হলেন না, তারা ভোটটা কিন্তু এবছর দিতে পারছেন না। কে দায়ী তার জন্য? এই প্রশ্নের উত্তরে নির্বাচন কমিশন পরিষ্কার বলেছে, দায় রাজ্য সরকারের, পশ্চিমবঙ্গ সরকারের। পশ্চিমবঙ্গ সরকার যারা চালাচ্ছেন তাদের, বা চালিয়েছেন যারা এই শেষ সরকার, কারণ তারা প্রথম থেকে এসআইআর এর বিষয়ে কমিশনের সঙ্গে অসহযোগিতা করেছেন। দেখুন, কমিশনের সঙ্গে যে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল সরকার অসহযোগিতা করেছে, শুধু অসহযোগিতা নয়, সরাসরি বিরোধিতা করেছে, এটা তো আলাদা করে প্রমাণ করার কিছু নেই। সর্বোচ্চ আদালত বলেছে যে দুপক্ষের মধ্যে ন্যূনতম বিশ্বাস নেই একে অপরের প্রতি, ন্যূনতম ভরসার জায়গা নেই। একটা নির্বাচনের প্রচারে তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্ব থেকে সর্বনিম্ন নেতৃত্ব যারাই ভাষণ দিচ্ছেন জনসভায়, তারা বিজেপিকে আক্রমণ করছেন, পাশাপাশি নির্বাচন কমিশনকে। মুখ্যমন্ত্রী সরাসরি নির্বাচন কমিশনের নাম করছেন না, কিন্তু কোথাও নির্বাচন কমিশনকে রেয়াতও করছেন না। এরকম বিষয় আমরা এর আগে কখনো দেখিনি। নির্বাচন কমিশনের হাতে গোটা নির্বাচন প্রক্রিয়া, আর তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিজেপি যেমন, পাশাপাশি যেন নির্বাচন কমিশনও। এবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে, সরাসরি বিরুদ্ধে বলা যাবে না, নির্বাচন কমিশনের কাছেই অভিযোগ জানিয়েছে তৃণমূল কংগ্রেস, বিরুদ্ধে তো অবশ্যই বিজেপির, কিন্তু নির্বাচন কমিশনকেও কাঠগড়ায় তোলা হয়েছে এই
গোটা পরিকল্পনার অংশ হিসেবে পাল্টা অভিযোগ ঘুষপেটিয়ার। এবার অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস। আর ঘুষপেটিয়া কারা? না, ভারতবর্ষের বাইরে থেকে আসার কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে অন্য প্রদেশ থেকে আসা ভোটারদের কথা। অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগ করলেন 30,000 অন্য রাজ্যের ভোটারকে তড়িঘড়ি এই রাজ্যের ভোটার তালিকায় ঢোকানো হচ্ছে। এর জন্য ফর্ম 6 জমা দেওয়া হয়েছে। বস্তায় ভরে নিয়ে গিয়ে বিজেপি ফর্ম 6 জমা করেছে। নির্বাচন কমিশনকে গিয়ে, নির্বাচনী আধিকারিকের দপ্তরে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করছেন এই সময়ের মধ্যে ভিডিও ফুটেজ প্রকাশ করুন, কারা ঢুকেছে, কারা বেরিয়েছে, কি নিয়ে ঢুকেছে। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ যে বস্তা নিয়ে ঢুকেছে বিজেপির লোকেরা, তাতে ফর্ম 6 ছিল। এখন এই বিষয়টা নির্বাচন কমিশনের কাছেই অভিযোগ জানিয়ে, যেখানে নির্বাচন কমিশনকে সরাসরি এই সমস্ত অ্যান্টি তৃণমূল ষড়যন্ত্রের অংশীদার হিসেবে বারবার অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস, তাহলে নির্বাচন কমিশনের কাছেই কেন অভিযোগ জানাতে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? এর আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ঝুড়ি ঝুড়ি অভিযোগ তো আদালতে জানিয়েছেন। তাহলে এবার নির্বাচন কমিশনের কাছে কেন গেলেন? কেন আদালতে গেলেন না অভিষেক? কেন আদালতে গেল না তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের বিশিষ্ট আইনজীবীরা? দেখুন, তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের বিরোধিতা করে আজ পর্যন্ত কিছু পায়নি, শুধু হারিয়েছে। ধাক্কা ধাক্কা, তার উপর আবার ধাক্কা, ধাক্কা টু দি পাওয়ার ধাক্কা। সর্বশেষ ধাক্কাটা কলকাতা হাইকোর্টে খেয়েছে তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশন যেভাবে আধিকারিক পরিবর্তন করেছেন, খোল নলচে বদলে দিয়েছেন রাজ্য প্রশাসনের, তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের মামলা খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। একদম জাস্ট খারিজ করে দিয়েছে। নির্বাচন কমিশন আইনের বাইরে গিয়ে, সংবিধানের বাইরে গিয়ে কিছু করছে না, জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এর আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ করে, নির্বাচন কমিশনের এসআইআর পদ্ধতির বিরুদ্ধে অভিযোগ করে সর্বোচ্চ আদালত পর্যন্ত গেছে তৃণমূল কংগ্রেস, এবং সেখানে তৃণমূল কংগ্রেসের অভিযোগ শুনে বা অন্য পক্ষদের অভিযোগ শুনে সর্বোচ্চ আদালত জুডিশিয়ারি অফিসারদের নিয়োগ করেছে এই এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য, আন্ডার অ্যাডজুডিকেশন যে সমস্ত ভোটাররা ছিলেন তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য। সেখানেও আপত্তি জানিয়েছিল তৃণমূল কংগ্রেস। তখন ধাক্কা খেয়েছিল সর্বোচ্চ আদালতে, সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির কাছে, যে আর যাই হোক জুডিশিয়াল অফিসারদের ইন্টিগ্রিটি নিয়ে, অনেস্টি নিয়ে প্রশ্ন তুলবেন না, আমরা সেটাকে সহ্য করব না। এবার খেলো কলকাতা হাইকোর্টে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে আর কি তাই আদালতে যেতে চাইছে না তৃণমূল কংগ্রেস? কারণ তৃণমূল কংগ্রেসের ঝোলায় কিছু জমা হয়নি। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই এই বিষয়গুলো প্রমাণিত হয়েছে। তৃণমূল কংগ্রেসের বেশিরভাগ অভিযোগ সারবত্তাহীন প্রমাণিত হয়েছে। দেখুন, 30,000 ভোটার বাইরে থেকে এনে এই রাজ্যে নতুন করে কি লাভ? যদি কেউ আনেও, ধরুন বিজেপি আনছে, তাহলে কি কিসের লাভ? যেখানে এ রাজ্যে 7,10,00,000 ভোটার অ্যাপ্রক্সিমেটলি আফটার এসআইআর, তো সেখানে 30,000 ঢুকে এই রাজ্যের ফলাফল কি কোনোভাবে প্রভাবিত করবে? বাইরে থেকে আসে 30,000 ভোট। তাহলে 30,000 ভোট নিয়ে নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন? হ্যাঁ, 30,000 ভোট গোটা রাজ্যের 294টা আসনের মধ্যে যদি ভাগ করে দেন, তাহলে কোথাও কোনো প্রভাব ফেলার কথা না। কিন্তু যদি একটা দুটো আসন বলেন, একটা দুটো আসনে যদি বাইরে থেকে 30,000 ভোট বৈধ করে ঢুকিয়ে দেওয়া যায়, বৈধ ভোটার হিসেবে 30,000 ভোটারকে ঢুকিয়ে দেওয়া যায়, এবং তাদের ভোট একদিকেই পড়বে এটা নিশ্চিত করা যায়, তাহলে কোনো একটা আসনকে ম্যানিপুলেট করা সম্ভব, কোনো একটা আসনের ফলাফল প্রভাবিত করা সম্ভব। তৃণমূল কংগ্রেস কি ভবানীপুর নিয়ে ভয় পাচ্ছে? সরাসরি তৃণমূল কংগ্রেস কোনো অভিযোগ করেনি, কিন্তু 30,000 ভোটার যদি ঢুকেও যায়, গোটা পশ্চিমবাংলার নিরিখে তার কোনো প্রভাব পড়ারই কথা না। যেখানে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের অভিযোগ করা হচ্ছিল তাদের সংখ্যা 1.5 কোটি, কেউ বলছিলেন 1,25,00,000, কেউ বলছিলেন 1,10,00,000, কিন্তু 30,000 ভোটার বাইরে থেকে ঢুকে কি প্রমাণ হবে, কি পরিবর্তন হবে ফলাফলের? একটা বা দুটো কেন্দ্রে যদি ঢোকে, তাহলে সেই ফলাফলের ওপর একটা প্রভাব পড়তে পারে। সেই জন্যই এই প্রশ্ন উঠছে যে তৃণমূল কংগ্রেস কি ভবানীপুরের ফলাফল প্রভাবিত করার চেষ্টা হচ্ছে
এরকম কোনো অভিযোগ করেছেন? ভবানীপুরে ফলাফল কী হবে আমরা জানি না, কিন্তু ফলাফল যাই হোক, পরবর্তীতে সেই ফলাফলকে ব্যাখ্যা করার জন্য, রাস্তা ওপেন রাখার জন্য তৃণমূল কংগ্রেস এই অভিযোগ করছে। এই অভিযোগ নিয়ে তৃণমূল কংগ্রেস আদালতে যাচ্ছে না কেন? সেখানে এই অভিযোগের সারবত্তা প্রমাণিত হবে না বলে? ইনফ্যাক্ট দেখুন, আইনগত দিক থেকে তো অসুবিধা নেই। 6 নম্বর ফর্ম ফিল আপ করে একজন নতুন ভোটার 18 বছর বয়স হওয়ার পর ভোটিং রাইট চাইতে পারেন নির্বাচন কমিশনের কাছে। আর অন্য কোনো রাজ্যের বাসিন্দা, যিনি ভারতবর্ষের একজন নাগরিক, তিনি কলকাতায় এখন থাকেন, তাই কলকাতায় ভোটাধিকার প্রয়োগ করবেন, এর জন্য তিনি 6 নম্বর ফর্ম ফিল আপ করে অ্যাপিল করতেই পারেন। আর সবচেয়ে বড় কথা, ফিজিক্যালি 6 নম্বর ফর্ম ফিল আপ করে বস্তায় ভরে নিয়ে জমা দেওয়ারও তো দরকার নেই, অনলাইনেই অ্যাপ্লাই করা যায়, অনলাইনেই ডকুমেন্টস দেওয়া যায়। কাজেই এই অভিযোগটাও তৃণমূল কংগ্রেস জাস্ট একটা অভিযোগ করে রাখার জন্য, কোনো সাফাই তৈরি রাখার জন্য করছে কিনা, এটা নিয়ে পরবর্তীতে আলোচনা হবে। দেখুন, আরেকটা মামলার কথা বলি, যে মামলাটা আমার মনে হয় আগামীতে আবার আলোচনার কেন্দ্রে আসতে পারে। এই মামলাটা করেছে বিজেপির একজন প্রার্থী, বিজেপির বনগাঁ দক্ষিণের প্রার্থী। তিনি অভিযোগ করেছেন ওই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছেন, যেহেতু কেন্দ্রটি শিডিউল কাস্ট দের জন্য সংরক্ষিত, তিনি একটা এসসি সার্টিফিকেট জমা দিয়েছেন। বিজেপির প্রার্থীর অভিযোগ হচ্ছে ওই এসসি সার্টিফিকেটটা ফলস, তৃণমূল প্রার্থী একটা ফলস সার্টিফিকেট জমা দিয়েছেন। বনগাঁ দক্ষিণে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঋতুপর্ণা আঢ্য, যিনি বনগাঁ পুরসভার 10 বছরের দাপুটে চেয়ারম্যান শঙ্কর আঢ্যর মেয়ে, তার বাবা, তার মা, তারা প্রত্যেকেই বনগাঁ পুরসভার পরিচালক ছিলেন, চেয়ারম্যান ছিলেন, চেয়ারপারসন ছিলেন। তো ঋতুপর্ণা আঢ্য এসসি সার্টিফিকেট জমা দেওয়ার পর বিজেপির যিনি প্রার্থী ওখানে, স্বপন মজুমদার, তিনি আদালতে গেছেন এই অভিযোগ করে। তিনি আরটিআই করে জেনেছেন যে শঙ্কর আঢ্য বা জ্যোৎস্না আঢ্য এর আগে যখন নির্বাচনে লড়েছেন, তারা এসসি হিসেবে কোনো সার্টিফিকেট জমা দেননি, তারা জেনারেল কাস্টের সার্টিফিকেট জমা দিয়েছেন। এই অভিযোগ নাকি স্বপনবাবু করেছেন, আদালতের কাছে গেছেন। আদালত যদি এই বিষয়টাকে ওইভাবেই বিচার করে যে স্বপনবাবুর অভিযোগ সঠিক, তার একটা অন্যরকম ফলাফল হতে পারে, সেক্ষেত্রে ঋতুপর্ণা আঢ্যর নির্বাচনী প্রার্থীতা বাতিল হয়েও যেতে পারে। কিন্তু আদৌ এই অভিযোগটা সত্যি কি সত্যি না, সেটা আদালত বিচার করবে। স্বপনবাবু বলছেন, বিজেপির প্রার্থী বলছেন যে মহকুমা শাসককে দিয়ে রাতারাতি ওই সার্টিফিকেট ইস্যু করানো হয়েছে। রাজ্য প্রশাসনের নানা স্তরে থাকা আমলারা যে তৃণমূল কংগ্রেসের দ্বারা প্রভাবিত বা তৃণমূল কংগ্রেসের জন্য কাজ করেন, এই অভিযোগকে নির্বাচন কমিশন একেবারে পাত্তা দেয়নি, এ কথা তো বলা যাবে না। যেভাবে একসঙ্গে 83 জন বিডিওকে বদলি করা হয়েছে, যেভাবে জেলা শাসক বদলানো হয়েছে 11 জন, ফলে একজন মহকুমা শাসককে দিয়ে একটা সার্টিফিকেট ইস্যু করিয়ে নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তার এসসি সার্টিফিকেট জমা দিয়েছেন। এই অভিযোগকে নির্বাচন কমিশন কি চোখে দেখে সেটা একরকম ব্যাপার, কিন্তু আদালত কি চোখে দেখবে এটা সবথেকে বড় বিষয়। আদালত যদি তাকে বৈধতা দেয়, তাহলে ঋতুপর্ণা আঢ্য ওই আসনে প্রার্থী হিসেবে থাকবেন, আর যদি আদালত তাকে বৈধতা না দেয়, একটা অন্য বিতর্ক তৈরি হবে। আমি আবার প্রথম প্রসঙ্গে ফেরত আসি, যে নির্বাচন কমিশন জানিয়ে দিল প্রথম পর্বের জন্য ভোটার তালিকা চূড়ান্ত হয়ে গেল, এরপরে আর কোনো পরিবর্তন হবে না। কিন্তু যারা আন্ডার অ্যাডজুডিকেশন ছিলেন প্রথম পর্বের যে আসনগুলো, সবাই বিচার পেলেন কি না বিচার বিভাগীয় আধিকারিকদের হাতে, সেই বিষয়টা এখনো স্পষ্ট নয়। যদি দেখা যায় একটা অংশের মানুষ, একটা অংশের ভোটাররা এখনো প্রশ্নের মুখে থেকে গেলেন, তারা বৈধ নন, অবৈধ নন, আন্ডার অ্যাডজুডিকেশন থেকে গেলেন, কিন্তু এবারের ভোটার তালিকায় আর তাদের নাম ঢুকবে না, এই বিষয়টা নিয়ে আবার কি সর্বোচ্চ আদালতের দরজা গিয়ে খটখটাবে তৃণমূল কংগ্রেস, নাকি আবার নতুন করে ধাক্কা বা ঘাড় ধাক্কা খাওয়ার আশঙ্কা থেকে আপাতত আর আদালতের দরজায় নয়, শুধু জনতার দরবারেই বিচার চাইবে তৃণমূল?